Welcome, my dear students, to online class. আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের বর্তমান পরিস্থিতি যথেষ্ট অপ্রত্যাশিত, কিন্তু তবুও তোমরা যেহেতু দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা কেরিয়ারের থ্রেশহোল্ডে দাঁড়িয়ে আছো। সেই জন্য কেরিয়ারের জন্য তোমাদের কিছু প্রস্তুতি অবশ্যই চালিয়ে যেতে হবে। বাহ্যিক যতই প্রতিকূলতা থাকুক না কেন, সেই পড়াশোনা তোমাদের একটু হলেও শুরু করতে হবে। আর তার জন্যই কিন্তু আমাদের এই বিশেষ প্রস্তুতি পর্ব, অনলাইন ক্লাস। ওকে, চলো আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ইউনিট 1-এর হিউম্যান রিপ্রোডাকশন অর্থাৎ মানুষের জনন, এই টপিকের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আমরা শুরু করব। ওকে স্টুডেন্ট, দেখো, রিপ্রোডাকশন আমরা পূর্ববর্তী ক্লাসগুলো থেকে কিছুটা হলেও ধারণা নিয়েছি। রিপ্রোডিউস করা, যে কোনো স্পেসিস বা প্রজাতি তার নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, পরবর্তী প্রজন্ম তৈরি করার জন্য তাদেরকে অবশ্যই রিপ্রোডিউস করতে হচ্ছে। এক কথায় সেটাই রিপ্রোডাকশন। দ্বিতীয় আরেকটা কারণ হিসেবে আমরা বলতে পারি, তাহলে নিজের অস্তিত্বর মধ্য দিয়ে জীব তার প্রজাতির সংখ্যা বৃদ্ধি করছে, সেটাও আমরা বলতে পারি। আবার যে প্রজাতির জন্য সংখ্যাটা বৃদ্ধি হলো, পরবর্তীকালে সেই সংখ্যা তারাও পুনরায় পরিণত হয়ে আবার সৃষ্টি করবে তাদের নিজস্ব সত্তা বিশিষ্ট অপত্য। এইভাবে চক্রাকারে সাইক্লিক্যালি আমরা দেখতে পাবো কিন্তু রিপ্রোডাকশনটা হচ্ছে পৃথিবীর বুকে প্রত্যেকটা প্রজাতির মধ্যে। তাহলে আজকে আমরা বিশেষত হিউম্যান রিপ্রোডাকশনের মধ্যে আছি, মানুষের জনন। এই জননের ক্ষেত্রে জননের সাহায্যকারী যে অঙ্গগুলো রয়েছে সেগুলোকে বলা হয় জননাঙ্গ বা রিপ্রোডাক্টিভ অর্গান। যদি পুরুষদের ক্ষেত্রে আমরা দেখি, প্রধান জননাঙ্গ হলো টেস্টিস বা শুক্রাশয়, এবং ফিমেল বা স্ত্রীলোকদের ক্ষেত্রে যদি দেখি সেটা হচ্ছে ডিম্বাশয় বা ওভারি। এই ডিম্বাশয় বা ওভারি এবং টেস্টিস বা শুক্রাশয় এগুলি হচ্ছে হিউম্যান মেল এবং ফিমেলের প্রধান রিপ্রোডাক্টিভ অর্গান। তো শুক্রাশয়ের বা টেস্টিসের প্রধান কাজ অবশ্যই শুক্রাণু বা স্পার্ম প্রডিউস করা, তৈরি করা। ওভারি বা ডিম্বাশয়ের প্রধান কাজ ডিম্বাণু তৈরি করা অর্থাৎ ওসাইট তৈরি করা। এই ডিম্বাণু এবং শুক্রাণুর ফার্টিলাইজেশনের ফলে যে প্রথম কোষটি তৈরি হয় তার নাম জাইগোট। আমরা প্রিভিয়াস নলেজ থেকেও বলতে পারি যে মেল এবং ফিমেল এই যে গ্যামেট, স্পার্ম এবং ওভাম, তারা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বেয়ার করছে, অর্থাৎ তাদের মধ্যে গ্যামেটগুলির মধ্যে মেল গ্যামেটের মধ্যে n সংখ্যক ক্রোমোজোম রয়েছে, আবার ফিমেল গ্যামেটের মধ্যে n সংখ্যক ক্রোমোজোম রয়েছে। এবার যখন তারা ফার্টিলাইজ করলো বা ফার্টিলাইজেশনের ফলে যে প্রথম সেল তৈরি হলো তার নাম হচ্ছে জাইগোট। এই জাইগোট তৈরি হওয়ার পর কতগুলো সিকুয়েন্সিয়াল ডিভিশনের ফলে আলটিমেটলি ভ্রূণ বা এমব্রিও তৈরি হবে। সিকুয়েন্সিয়াল ডিভিশনের কতগুলো নামও রয়েছে, যেমন জাইগোটের পরে আছে পরবর্তী স্টেজ মরুলা, রয়েছে ব্লাস্টুলা, তারপরে গ্যাস্ট্রুলা। এই দশাগুলির মধ্য দিয়ে
ভ্রূণ বা এমব্রিও তৈরি হচ্ছে এবং এই ভ্রূণ স্ত্রীলোকের বা ফিমেলদের ইউটেরাস বা জরায়ুর মধ্যে প্রথিত হচ্ছে বা ইমপ্লান্টেশন হয়ে যাওয়ার পর সেখানে থেকেই কিন্তু ইউটেরাসের ওই ইমপ্লান্টেশন হয়ে যাওয়ার পর প্লাসেন্টা তৈরি হওয়া, সেখানে পূর্ণাঙ্গ শিশুতে এমব্রিও থেকে পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হওয়া। এবং এই ঘটনার জন্য হিউম্যান ফিমেলদের ক্ষেত্রে 280 ডেজ প্রয়োজন হয় একটি পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হতে। আমরা শুরুর আগে এই জন্য রিপ্রোডাকশন সম্পর্কে একটা প্রাইমারি ধারণা নিয়ে নিলাম। তাহলে আমরা জননতন্ত্র, রিপ্রোডাক্টিভ সিস্টেম এক কথায় কাকে বলতে পারি? যে রিপ্রোডাকশনে বা জননের সাহায্যকারী বা অংশগ্রহণকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র বা সিস্টেম তৈরি হয় বা গঠিত হয় তাকে বলা হয় জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। সাধারণভাবে আমরা কিছু বৈশিষ্ট্য দেখে নিই। ওভারঅল মানুষের জননের কিছু বৈশিষ্ট্য। প্রথমত, মানুষের জননের কিন্তু দ্বিরূপতা লক্ষণীয়, অর্থাৎ দ্বিরূপতা দুটো রূপ পরিলক্ষিত হয় ফিমেলদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে। বাহ্যিক অর্থাৎ এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা জননতন্ত্রের ক্ষেত্রেই পরিলক্ষিত হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে মানুষের জননে দ্বিরূপতা পর্যবেক্ষণ করা যায় বা দ্বিরূপতা আমরা দেখতে পাই। এই মানুষের প্রজননটা সবসময় সারা বছর চলতে থাকে, কিন্তু একটা নির্দিষ্ট সময় অবশ্যই রয়েছে যেটা ফিমেলদের উপরে প্রজনন ব্যাপারটা বা রিপ্রোডাকশন এই ঘটনাটি নির্ভর করছে, যে তাদের যে রিপ্রোডাক্টিভ লাইফ সেটা একটা নির্দিষ্ট সময় রয়েছে। মোটামুটি একটা 50 এজ পর্যন্ত ধরে নেওয়া হয়, কারণ ইউটেরাসে যে ইমপ্লান্টেশন হচ্ছে, যেখানে একটি ভ্রূণ একটি পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হচ্ছে, সেই ঘটনাবলী অবশ্যই ফিমেল ইউটেরাসে হচ্ছে। সেগুলোর জন্য কিন্তু একটা ইউটেরাসের আরেকটি বিশেষ ভূমিকা রয়েছে যেটাকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল। তো সেই সাইকেলটা 45 to 50 পর্যন্তই চলে, আর তার উপরে নির্ভর করছে ইমপ্লান্টেশন, অ্যাকচুয়ালি রিপ্রোডাকশন। আমরা পরবর্তী ফেজে যখন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো তখন আমরা আরেকটু ডেসক্রিপটিভলি সেগুলো দেখে নেব। এখন আমরা প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স অফ রিপ্রোডাকশনটা দেখে নিচ্ছি। এবার পুরুষদের ক্ষেত্রে যদি দেখি তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই টেস্টিস রয়েছে, যারা পরবর্তীকালে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, কারণ আমরা জানি স্পার্ম প্রোডাকশন টেস্টিসের মধ্যেই হয়ে থাকে। আর এই যে নিষেক বা ফার্টিলাইজেশন ঘটনাটি, এটা কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটি অন্যতম স্থান। ফ্যালোপিয়ান টিউব, সেই ফ্যালোপিয়ান টিউবের একদম মাথার দিকে ফিমব্রির একটু পরে তাকে বলা হয় অ্যাম্পুলা অফ দি ফ্যালোপিয়ান টিউব। সেই জায়গায় ফার্টিলাইজেশন বা নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন হয়। মানবদেহের রিপ্রোডাকশন বা জনন অবশ্যই ইন্টারনাল ফার্টিলাইজেশন বা অন্তর্নিষেক ঘটে। আমরা এবার চলে আসবো এই মেল এবং ফিমেল তাদের পিউবার্টি এজ। অবশ্যই ফিমেলদের একটু পিউবার্টি এজটা আলাদা, একটু পূর্বে রয়েছে মেলদের থেকে। 9 to 14 এজ, এটাকে বলা হয় অ্যাডোলেসেন্ট পিরিয়ড। সেই সময়টা থেকে কিন্তু আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে তারা গ্যামেটগুলো তৈরি করতে সক্ষম হয়। আমরা এবার শুরু করব মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো তার আগে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের আগে যে দুটো সিস্টেম মেল এবং ফিমেল রয়েছে তাদের ক্ষেত্রে প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্স অর্গান কোনগুলো সেগুলো একটু
আমরা জেনে নেব। প্রাইমারি sex organ in case of male অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কি হবে, শুক্রাশয়, এবং ফিমেল বা স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু ডিম্বাশয়। এর পাশাপাশি যেগুলো মূল বা প্রধান সেক্স অর্গানকে সাহায্য করছে, সহায়ককারী যে অঙ্গগুলি, অ্যাক্সিলারি রিপ্রোডাক্টিভ অর্গান বা সেক্স অর্গান, সেগুলি পুরুষদের ক্ষেত্রে রয়েছে এপিডিডাইমিস, রয়েছে ভাঁজ ডিফারেন্স, রয়েছে সেমিনাল ভেসিকল, রয়েছে ইজাকুলেটরি ডাক্ট, রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড, রয়েছে কাউপার গ্ল্যান্ড, স্কোটাম, এটসেট্রা। এবং স্ত্রীদের ক্ষেত্রে আমরা দেখব ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, বার্থরিন গ্রন্থি, যোনিপথ, সার্ভিক্স, এটসেট্রা। যদি আমরা এখানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা এবার আমরা ডিটেলস দেখব। এখানে শ্রেণীবিভাগটা একবার দেখে নাও, যে ডিভিশনস গুলো রয়েছে। প্রধান যৌনাঙ্গ রয়েছে এখানে, অর্থাৎ মেন প্রাইমারি সেক্স অর্গান রয়েছে টেস্টিস, একটু আগে আমরা বলেছি। প্রাইমারি সেক্স অর্গান টেস্টিস, এবার এর সম্পর্কে ডিটেলসটা আমরা জানবো। টেস্টিসের প্রধান কাজ অবশ্যই স্পার্ম প্রোডাকশন করা, আর টেস্টিসের অবস্থান অবশ্যই স্কোটামের মধ্যে রয়েছে। আমরা গঠনটা একটুখানি ডেসক্রিপটিভলি পড়ব, যে 3টি আবরণ দ্বারা গঠিত থাকে টেস্টিস। 3টি আবরণের এক্সটার্নাল যেটা রয়েছে, বাইরের আবরণকে বলা হয় টিউনিকা ভ্যাজাইনালিস, এবং মাঝখানে যেটা রয়েছে টিউনিকা অ্যালবুজিনিয়া, এবং তার ভেতরে অন্তঃস্থ যেটা রয়েছে অন্তঃস্তর টিউনিকা ভ্যাসকুলেসা। এই 3টি পর্দা রয়েছে টেস্টিসকে আবৃত করে। এই প্রকোষ্ঠগুলি কতগুলো খণ্ডে আবার ভাগ করেছে, সেগুলি সেমিনিফ্রাস নালিকা রয়েছে ভাগ হয়ে গিয়ে। তো সেমিনিফ্রাস নালিকাগুলির মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি স্পার্ম তৈরি হয়। এই নালিকাগুলি, বাহ্যিক যে নালিকাগুলি রয়েছে সেগুলো মিলে তৈরি হয় রেটি টেস্টিস। আমরা দেখি পরবর্তী ছবিটায়, অবশ্যই দেখতে পাবো ছবিটিতে। দেখো এই জায়গাটা, এখানে দেখো সেমিনিফ্রাস, যেই দেখো ভেতরে রয়েছে সেমিনিফ্রাস টিউবিউলগুলি, এগুলো মিলে বাইরের দিকে একটুখানি গঠনটা, এখানে অ্যানাটমি অফ হিউম্যান টেস্টিসটা আমরা দেখছি। এইখানে দেখো কতগুলো নালী তৈরি করেছে, যেগুলোকে বলা হচ্ছে রেটি টেস্টিস। দেখো এটা হচ্ছে রেটি টেস্টিস। এই রেটি টেস্টিস পরবর্তী অংশে পরস্পর যুক্ত হয়ে ভাষা এফারেন্সিয়া গঠন করেছে। ভাষা এফারেন্সিয়া, এফারেন্ট ড্যাকটিউল বলা আছে, দেখো এই যে। ওকে, এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এপিডিডাইমিস। এই অংশটা দেখো, এই যে হেড, দিস ইজ দ্য হেড পোর্শন অফ এপিডিডাইমিস। এই পোর্শনটা বডি অফ এপিডিডাইমিস। এপিডিডাইমিসটা, এবং শেষ পোর্শন এখানে রয়েছে দেখো টেল অফ এপিডিডাইমিস। এপিডিডাইমিসে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই জায়গায় কিন্তু শুক্রাশয়ের এই যে পোর্শনটা এপিডিডাইমিসের মধ্যে, কিছুক্ষণ এসে এখানে স্পার্ম ওয়েট করে, এখানে কিছুক্ষণ অবস্থান করে, তারা যে মোটিলিটি আছে, অর্থাৎ তারা যে চলমান হয়, সেটা এখান থেকে গেইন করে এপিডিডাইমিসে কিছুক্ষণ অবস্থান করে। এখানে যদি তারা অবস্থান না করে, কিছুক্ষণ না থাকে সঞ্চিত হয়ে, তাহলে কিন্তু তারা মোটিলিটি গেইন করতে সক্ষম হয় না। সুতরাং
এপিডিডাইমিসের গুরুত্ব তোমরা পরীক্ষার জন্য কিন্তু শর্ট কোশ্চেনের জন্য পড়ে রাখবে। আমরা অ্যানাটমি অফ হিউম্যান টেস্টিস থেকে যেগুলো দেখবো ডিটেলস পড়ছি, সেখানে কিছু কিছু পোর্শন তোমাদের জন্য রয়েছে, সেগুলো পরীক্ষায় শর্ট প্রশ্ন হিসেবে আসবে। যেমন এখানে রেটি টেস্টিস রয়েছে, রেটি টেস্টিসের কাজ কি, রেটি টেস্টিস কোথায় দেখা যায়, এই গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে। দেখো, এপিডিডাইমিস তার মানে রয়েছে স্পারমাটিক ডাক্ট, অবশ্যই এটা পেলভিক রিজিয়নের ইনগুইনাল ক্যানালের সঙ্গে যুক্ত থাকে। পরীক্ষায় কখনো এর অ্যানাটমি আসবে না, কিন্তু অ্যানাটমিটা দেখার কারণ তোমাদের জন্য যে তোমরা সেমিনিফেরাস টিউবিউলের কাজ, অর্থাৎ একে বাংলায় বলা হয় শুক্র উৎপাদক নালী, আমার এই জায়গাগুলোই কিন্তু স্পার্ম শুক্রাণু তৈরি হয়। এর নালিকাগুলি একটু বাইরে গিয়ে রেটি টেস্টিস তৈরি করেছে, যারাও স্পার্ম প্রোডাকশনে সহায়তা করছে। এখান থেকে পরীক্ষায় আসার মতো সেমিনিফেরাস টিউবিউলের কাজ, রেটি টেস্টিসের কাজ, এপিডিডাইমিসের কাজ এবং বাইরের দিক থেকে এর যে আবরণগুলি রয়েছে, বাইরের আবরণ, সেগুলোর প্রত্যেকের নাম, বাইরের আবরণ কি, মধ্য আবরণ কি এবং অন্তরের আবরণটা কি, অর্থাৎ ভেতরের দিকে আবরণটা কি রয়েছে। বেশ, এটা আমরা দেখে নিলাম। এবার একটা একটা করে এপিডিডাইমিসটা হলো ভাগ ডিফারেন্সটা দেখো। ভাগ ডিফারেন্স, ডাক্তার ডিফারেন্স এখানে রয়েছে। দেখো, ভাগ ডিফারেন্সও কিন্তু এপিডিডাইমিসের শেষ প্রান্ত কিছুটা হলে কুণ্ডলীকৃত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ছবিতে অবশ্যই। এখানেও কিন্তু মূত্রাশয়ের উপরে একটা লুপ গঠন করে এটা অবস্থান করে এটি, আর এই নালীর মাধ্যমে টেস্টিস থেকে স্পার্মগুলি ইউরিনোজেনিটাল সিস্টেমে অর্থাৎ মূত্র নালীতে পৌঁছায়। এখান থেকে বেশ, তারপরে আমরা আগের ছবিতে কিন্তু সেকেন্ডারি যে সেক্স অর্গানগুলি, সেগুলো একবার দেখেছি। টেস্টিসের গঠনটা এখানে তোমরা দেখলে। আমরা এবার সেকেন্ডারি সেক্স অর্গান বা গৌণ বা আনুষঙ্গিক অ্যাক্সেসরি সেক্স অর্গানগুলো সম্পর্কে একটা একটা করে আরেকটু দেখবো। ভাগ ডিফারেন্স দেখলাম আমরা, এখান থেকে কিন্তু প্রত্যেকটা পড়বো যে ভাগ ডিফারেন্স কোথায় থাকে, কোন অংশটাকে বলা হয় এবং এর কাজ কি, এপিডিডাইমিসের কাজ কি। তারপরে দেখো, সেমিনাল ভেসিকল রয়েছে। সেমিনাল ভেসিকল পোর্শন, এটাকে বলা হয় শুক্রথলি। এ কিন্তু নামে স্যাক, কিন্তু স্পার্মাটোজোয়া সঞ্চয় করে না। এটি সহায়ককারী অর্গান হিসেবেই কাজ করে থাকে। সেমিনাল ভেসিকল পোর্শনটা দেখো, এটি কিন্তু সহায়ককারী অর্গান হিসেবে কাজ করে, কিন্তু ফ্লুইড সিক্রেশন করে অবশ্যই। ফ্লুইডিটি এবং ভিসকোসিটি, স্পার্মের ভিসকোসিটি, ফ্লুইডিটি মেনটেন করার জন্য সেমিনাল ভেসিকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে রয়েছে ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেট করার জন্য স্পার্মের ক্ষেত্রে, স্পার্ম ইজাকুলেশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে চলে আসি প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড অ্যাক্সেসরি গ্ল্যান্ড অবশ্যই, কিন্তু এর থেকে শর্ট প্রশ্নও কিন্তু আমাদের আসে। গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে প্রোস্টেট গ্ল্যান্ড অবশ্যই ফ্লুইডিটি, ভিসকোসিটি, স্পার্মের যে এনভায়রনমেন্ট সেটাকে মেনটেন করে থাকে। অ্যাক্সেসরি সেক্স অর্গান হিসেবে কাজ করে। তারপরে রয়েছে কাউপার গ্ল্যান্ড। দেখো, এটি একটি ছোট্ট একটা মটর দানার মতো রয়েছে, যেটা অবশ্যই ইউরিনোজেনিটাল নালীর সঙ্গে এর যোগাযোগটা রয়েছে। সুতরাং সবাই কিন্তু আলটিমেটলি স্পার্ম প্রোডাকশন এবং তার এনভায়রনমেন্ট এবং তাকে বেঁচে থাকার জন্য যে এনভায়রনমেন্টটা প্রয়োজন হবে সেগুলো কিন্তু মেনটেন করছে। ঠিক আছে, রয়েছে ইউরিনোজেনিটাল সিস্টেম। পুরুষদের ক্ষেত্রে অবশ্যই ইউরিনোজেনিটাল টিউব, যেটা জেনিটাল টিউব
সরি, সেটাই অবশ্যই রিপ্রোডাক্টিভ টিউব হিসেবেই কাজ করে পুরুষদের ক্ষেত্রে। এখান থেকে একটা কথা, একটা পার্থক্য তোমাদের বলছি। ভাষা রেফারেন্সিয়া এবং ভাস ডিফারেন্সিয়া, একটা ডিফারেন্স পার্থক্য আছে, ভাষা ডিফারেন্সিয়া এবং ভাষা এফারেন্সিয়া। তো যেটা ভাষা এফারেন্সিয়া সেটা রেটি টেস্টিস থেকে তৈরি হয়। আমরা অ্যানাটমিতে আবার চলে যাব, টেস্টিসের অ্যানাটমি। অ্যানাটমিটা একবার দেখে নেব। হ্যাঁ, দেখো এটা রয়েছে ডিফারেন্স, ডাক্তার ডিফারেন্স মানে ভাস ডিফারেন্স অবশ্যই রেটি টেস্টিস থেকে তৈরি হয়। আর যেটা রয়েছে ভাস ডিফারেন্স সেটি কিন্তু এপিডিডাইমিস থেকে তৈরি হয়। ওকে, সংখ্যায় রেটি টেস্টিস থেকে যেটা তৈরি হয় ভাষা রেফারেন্সিয়া সেটা 15টি থেকে 20টি হয়। আর ভাস ডিফারেন্সিয়া যেটা রয়েছে সেটা 2টি হয়। এটা অবশ্যই ভাষা রেফারেন্সিয়া কিন্তু রেটি টেস্টিস থেকে স্পার্মকে এপিডিডাইমিসে নিয়ে আসে, এপিডিডাইমিসে নিয়ে চলে আসে। আর ভাস ডিফারেন্সিয়া যেটা করে সেটি হচ্ছে এটির মাধ্যমে এপিডিডাইমিস থেকে ইজাকুলেটরি ডাক্টের মধ্যে পৌঁছায়। ওকে, চলে আসি আমরা পরেরটায়। পরে অ্যানাটমিতে আমরা শেষ করলাম। তো অ্যানাটমি শেষ করার সময় আর একটা কথা বলি যে তাহলে ওভারঅল অ্যানাটমি অফ টেস্টিস এবং সেকেন্ডারি সেক্স অর্গান অফ মেল সে সম্পর্কে আমরা জানলাম। এখান থেকে অনেকটা ছোট ছোট শর্ট প্রশ্ন তোমাদের আসবে, সেগুলো আমি বললাম। এইবার তাহলে টেস্টিসের ওভারঅল কাজটা কি সেটা একটু দেখে নাও। টেস্টিস বা শুক্রাশয়ের প্রধান কাজ অবশ্যই স্পার্ম প্রডিউস করা বা শুক্রাণু তৈরি করা এবং পুরুষদের যে সেক্স হরমোন, যৌন হরমোনগুলি সেগুলিও তৈরি করা। এটা টেস্টিসের অবশ্যই প্রধান কাজ। তাহলে এখানে আমরা হরমোনটা একবার জেনে নেব। স্পার্ম প্রোডাকশন করা অবশ্যই গ্যামেটোজেনেসিস পদ্ধতিতে, সেটা প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে প্রথমে স্পার্মাটিড হয় এবং পরবর্তী আর একটি বিভাজন হয় যেখানে স্পার্মাটিড থেকে পরিণত স্পার্ম তৈরি হয়। সেই পদ্ধতিকে বলা হয় স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস আর আগেরটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। তো স্পারমাটোজেনেসিস এবং স্পারমিওজেনেসিস এই দুটি সম্পর্কে কিন্তু আমরা পরের ক্লাসে অর্থাৎ গ্যামেটোজেনেসিস ক্লাসে পড়ব। সেই জন্য আমি এখানে ডিটেলস যাচ্ছি না, কিন্তু পুং জননের মধ্যে যৌন হরমোন আমরা অবশ্যই অনেক আগে থেকে হরমোন সম্পর্কে একটা প্রাইমারি ধারণা পেয়েছি যে পুরুষদের ক্ষেত্রে প্রধান হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন শুক্রাশয়ের স্টেরয়েড গোত্রীয় একটি হরমোন, যেটি কিন্তু তৈরি হয় লিডিগের আন্তর্কোষ থেকে। লিডিগের আন্তর্কোষ যেটা রয়েছে টেস্টিসের মধ্যে, সেখান থেকে অবশ্যই টেস্টোস্টেরন খরিত হয়। যে টেস্টোস্টেরন পুরুষদের রিপ্রোডাকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এর পাশাপাশি একটা সহায়ককারী হরমোন রয়েছে যার নাম হচ্ছে অ্যান্ড্রোজেন, এবং সেই অ্যান্ড্রোজেনও সেকেন্ডারি যে সমস্ত সেক্সুয়াল ক্যারেক্টার রয়েছে, গৌণ যৌন লক্ষণ, সেগুলোকে প্রকাশ করে। অর্থাৎ যেটাতে ম্যাসকুলিনিটি প্রকাশ পায় সেটাকে বলা হয়, সেটাকে প্রকাশ পায় সেই হরমোনটির নাম হচ্ছে অ্যান্ড্রোজেন। আমরা এবার হরমোনাল কন্ট্রোলটা একটু দেখে নেব। হরমোনাল কন্ট্রোলের ক্ষেত্রে আমরা জানি পিটুইটারি হরমোন থেকে সমস্ত হরমোনগুলি ঘটিত হয়। পিটুইটারি গ্রন্থি থেকে, এই জন্যই বলা হয় মাস্টার গ্ল্যান্ড। তবে তার উপরে রয়েছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, সেটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। তো সেই হাইপোথ্যালামাসই কিন্তু আমাদের সমস্ত রকমের হরমোনাল কন্ট্রোলের মূল কেন্দ্র। এখানে আমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছি যে
হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ অর্থাৎ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সে প্রথমে এটা খরিত হবে এবং যখনই জিএনআরএইচ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে সে কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারিকে অর্থাৎ পিটুইটারির অগ্রখণ্ডকে উদ্দীপিত করবে বা স্টিমুলেট করবে। তার ফলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আবার দুটি হরমোন খরিত হবে, একটা লিউটেনাইজিং হরমোন আর একটি ফলিকল স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং হরমোন আমরা জানি যে পিটুইটারি থেকে এগুলো খরিত হয়ে অন্য একটা অঙ্গকে স্টিমুলেট করে ফার্দার হরমোন ক্ষরণের জন্য। তাহলে লিউটিনাইজিং হরমোন এলএইচ হরমোন এখানে দেখো, এলএইচ হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে খরিত হচ্ছে। সে স্টিমুলেট করছে কাকে? টেস্টিসের মধ্যে থাকা লিডিক সেলস। লিডিক সেলসের মধ্যে রয়েছে আরেকটি হরমোন আইসিএসএইচ, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। সে যখন স্টিমুলেটেড হচ্ছে তখন টেস্টোস্টেরন খরিত হচ্ছে, এই যে টেস্টোস্টেরন, এবং আলটিমেটলি এই টেস্টোস্টেরন তার লক্ষ্যে পৌঁছাচ্ছে রিপ্রোডাক্টিভ এবং আদার যে অর্গানস রয়েছে তার উপরে প্রভাব ফেলছে তার বিভিন্ন গঠনগুলি, ডেভেলপমেন্টগুলি পূর্ণ করার জন্য। অন্যদিকে দেখো এফএসএইচ ক্ষরণ হচ্ছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন সার্টোলি কোষ, এটিও টেস্টিসে রয়েছে, আমরা পরবর্তীকালে দেখব। সার্টোলি কোষ থেকে শুক্রাণুগুলি অর্থাৎ স্পামগুলি খাদ্য সঞ্চয় করে কিছুক্ষণ ওখানে অবস্থান করে, পুষ্টিরস অর্থাৎ নিউট্রিশন ওখান থেকে সার্টোলি কোষ থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে। তো সেই সার্টোলি কোষকেও এফএসএইচ হরমোন স্টিমুলেট করে, সেখান থেকে এক প্রকার হরমোন হয়। এখানে দেখো প্লাস মানে পজিটিভ এফেক্ট, এখানে প্লাস যেটা গ্রিনের মধ্যে সার্কেলের মধ্যে রাউন্ড করা আছে, রাউন্ড গ্রিনিশ, সেটা পজিটিভ এফেক্ট। আর যেটা দেখো একটা গোল দিয়ে নেগেটিভ এফেক্ট করা আছে লালের উপরে, অর্থাৎ বাধা সৃষ্টি হওয়া। এই যে গোলকে যখন এরকম দাগ দেওয়া আছে মাঝখানে মাঝ বরাবর, ওটাকে বলা হচ্ছে বাধা সৃষ্টি করা। তাহলে দেখা যাচ্ছে যে সার্টোলি কোষ থেকে আরেক প্রকার হরমোন খরিত হয় যার নাম হচ্ছে ইনহিবিন। এই ইনহিবিন হরমোন সার্টোলি কোষ থেকে তৈরি হয়, কিন্তু এটি এফএসএইচ এর কাজ প্রোডাকশনকে বাধাপ্রাপ্ত করে, বাধা সৃষ্টি করে এবং একই সঙ্গে হাইপোথ্যালামাসের উপরেও একটা বাধা সৃষ্টি করে। এটা হচ্ছে নেগেটিভ এফেক্ট। ঠিক আমরা অন্যদিকে দেখে নেব টেস্টোস্টেরন। স্বাভাবিক যে টেস্টোস্টেরন হরমোনের লেভেল থাকে, সেই লেভেলটা যদি স্বাভাবিকের থেকে অত্যন্ত বেশি হয়, সেক্ষেত্রে বেশি হলে তার এফেক্টটা কি হবে? তো বেশি যখন হয়ে যাবে তখন তার নেগেটিভ এফেক্ট হবে। নেগেটিভ এফেক্টটা কি হবে? তাহলে পজিটিভটা কি ছিল সেটা দেখে নাও। পজিটিভ এফেক্টটা ছিল যে হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ খরিত হওয়া এবং এই জিএনআরএইচ অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করা, আর তার ফলে এলএইচ সিক্রেশন হওয়া। মানে হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন প্রডিউস হওয়া, অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করা এবং অ্যান্টেরিয়র পিটুইটারি বা অগ্রখণ্ড অফ পিটুইটারি গ্রন্থি থেকে লিউটিনাইজিং হরমোন ক্ষরণ হওয়া, আলটিমেটলি লিডিক সেলকে উদ্দীপিত করা এবং টেস্টোস্টেরন ক্ষরণ করা। তাহলে যদি এই টেস্টোস্টেরন হরমোনের লেভেল পরিমাণ স্বাভাবিকের থেকে অত্যন্ত বেশি হয়, ন্যাচারালি হতে পারে আর কখনো কোনো বিশেষ হরমোন থেরাপির কারণেও হতে পারে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই নেগেটিভিটি দেখানো হচ্ছে যে তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে তাকে এলএইচ ক্ষরণে বাধার সৃষ্টি করবে। এটা পজিটিভ এফেক্ট ছিল, তাকে নেগেটিভ এফেক্ট করবে অর্থাৎ বাধার সৃষ্টি করবে। অন্যদিকে দেখো হাইপোথ্যালামাসকেও বাধার সৃষ্টি করবে। হায়ার লেভেল অফ টেস্টোস্টেরন, হায়ার লেভেল অফ টেস্টোস্টেরন তাহলে
নেগেটিভ এফেক্ট করছে হাইপোথ্যালামাসের উপরে, যদি তাই হাইপোথ্যালামাসের উপরে নেগেটিভ এফেক্ট হয় তাহলে কিন্তু জিএনআরএইচ ক্ষরণে বাধা সৃষ্টি করবে দুদিক থেকে। তাহলে একদিক থেকে কিন্তু ইনহিবিন হরমোনের নেগেটিভ এফেক্টটা দেখে নিলাম, আর এদিকে আমরা হায়ার লেভেল অফ টেস্টোস্টেরনের নেগেটিভ এফেক্টটা দেখে নিলাম। তাহলে হাইপোথ্যালামাসের উপরে যখন নেগেটিভ এফেক্ট হবে তখন জিএনআরএইচ হরমোন বা জিএনআরএইচ এর প্রোডাকশনটা বাধা সৃষ্টি করবে দুদিক থেকে। এটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। দেখো এখানে আমরা লিখে দিয়েছি হায়ার লেভেল অফ সার্কুলেটিং টেস্টোস্টেরন produced by the Leydig cells আর on the other hand inhibit GnRH and LH production। অর্থাৎ ইনহিবিট মানে বাধা প্রদান করছে FSH তৈরি হতে, LH সিক্রেশন করতে, এবং আলটিমেটলি হাইপোথ্যালামাসকেও ইনহিবিট করছে, বাধা প্রদান করছে জিএনআরএইচ ক্ষরণে বাধা সৃষ্টি করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে তোমরা যে জিনিসগুলো একটু জোর দিয়ে পড়বে, অবশ্যই প্রধান জননাঙ্গগুলির নাম, জননের কয়েকটি বৈশিষ্ট্য, 3টি বৈশিষ্ট্য অবশ্যই মাথায় রাখবে তোমরা। প্রাইমারি সেক্স অর্গানগুলির নাম, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার যেগুলি রয়েছে, সেকেন্ডারি সেক্স অর্গান, টেস্টিসের অ্যানাটমিটা আমরা দেখেছি, তার ডিটেলস, তার বিস্তারিত গঠনটি তোমরা ভালো করে পড়বে। এবং সেখান থেকে আগেও বলেছি সেমিনিফেরাস টিউবিউল, টিউনিকা, ভাস্কুলেসা, টেস্টিস, রেটিটেস্টিস, এপিডিডাইমিস, এদের কাজ, ওভারঅল টেস্টিসের কাজ, প্রোস্টেট গ্ল্যান্ড, কাউপার গ্ল্যান্ডের কাজ, এবং আমরা দেখলাম যে হরমোনাল কন্ট্রোল, এবং এই হরমোনাল কন্ট্রোল অনেক সময় ব্রড প্রশ্ন তোমাদের আছে, আবার কখনো শর্ট প্রশ্ন আসতে পারে। যেমন টেস্টোস্টেরন শুক্রাশয়ের কোন জায়গা থেকে ক্ষরিত হয়, ইনহিবিন হরমোন কোন জায়গা থেকে ক্ষরিত হয়, অর্থাৎ শুক্রাশয়ের কোন অংশ থেকে ক্ষরিত হয়। আবার একসঙ্গে তোমাদের ব্রড প্রশ্নও আসতে পারে, তো এটা তোমরা ডিটেলস অবশ্যই পড়ে নেবে, তাহলে আর অসুবিধা হবে না। তাহলে অ্যাজ এ হোল মেজর ফাংশন অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা কি বলতে পারি? প্রধান কাজ হিসেবে গ্যামেট তৈরি করা, মেল গ্যামেট তৈরি করা, সে পদ্ধতির নাম স্পারমাটোজেনেসিস। যে পদ্ধতিতে শুক্রাশয় থেকে বা টেস্টিস থেকে স্পার্ম তৈরি হয় বা শুক্রাণু তৈরি হয় তাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। এবং আমি বলেছি যে এর ডিটেলসটা যে গ্যামেটোজেনেসিস পদ্ধতিতে শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয় সেটা আমরা গ্যামেটোজেনেসিস পদ্ধতিতে ডিটেলস পড়বো। ওকে, তারপরে রয়েছে প্রধান হরমোন, পুং যৌন হরমোন, সেক্স হরমোন তৈরি করা, অবশ্যই টেস্টোস্টেরন ক্ষরিত হওয়া, এগুলির প্রধান কাজ রয়েছে। ওকে, আর হরমোনাল এফেক্ট তো রয়েছে। এরপরে আমরা একটু ডিসঅর্ডার দেখে নেব, যে এখন কিন্তু রিপ্রোডাকশন শব্দটা যেমন আছে, আগেও ছিল, তবে এখন একটু বেশি রয়েছে ইনফার্টিলিটি। এমনি ইনফার্টিলিটি ছাড়াও আরো কিছু ডিসঅর্ডার রয়েছে, যেগুলি আমরা একটু মেলদের ক্ষেত্রে দেখে নেব, যে ইন কেস অফ মেল কি কি ডিসঅর্ডার রয়েছে রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে। এইখানে তোমাদের এই ডিসঅর্ডার গুলো থেকেও অনেকগুলি শর্ট প্রশ্ন হয়, তো আমরা এক এক করে দেখে নেব যে কি কি মেল ডিসঅর্ডার হতে পারে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে। কখনো এরকম হতে পারে বিপিএইচ, বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারট্রফি, বিনাইন এবং ম্যালিগন্যান্সি। একটা শব্দ থেকে সত্যি কথা বলতে কি আর একটা শব্দ চলেই আছে। হাইপারট্রফি মানে কোনো এক জায়গায় কোনো কোষপুঞ্জ অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাওয়া সেই অংশটাকে আমরা বলি টিউমার। টিউমার যখন খুব ক্ষতিকারক ধারণ করে, ক্ষতিকারক
হয়ে ওঠে আমাদের শরীরের পক্ষে, তখন তাকে ম্যালিগন্যান্সি বলা হয়। আর যদি এমনি মোটামুটি রয়েছে, খুব ক্ষতিকারক নয়, ক্যান্সারাস নয়, তখন তাকে বলা হয় বিনাইন। মানে প্রস্টেট গ্ল্যান্ড যে স্বাভাবিক আকৃতি, সেটা যদি ক্রমশ বড় হয়ে এমন একটা আকার ধারণ করলো যেটি অ্যাবনর্মালিটি দেখা গেল, অর্থাৎ অস্বাভাবিকতা দেখা গেল, ফুলে যাওয়া, এটা যদি হয়ে থাকে তাহলে ইউরেটারের উপরে একটা বড় চাপ হয়, ফলে বেশি পরিমাণে ইউরিনেশন ঘটবে, মানে মূত্র ত্যাগ করবে, এবং সেক্ষেত্রে দেখা যায় এই সমস্যা থেকে বিনাইন থেকে একটা সময় ম্যালিগন্যান্সি চলে আসে। ম্যালিগন্যান্সি মানেই কোনো টিউমার ক্যান্সারাস আকার ধারণ করা, অত্যন্ত ক্ষতিকর অবস্থায় পৌঁছে যাওয়া শরীরের পক্ষে। তাহলে বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফিও তৈরি হতে পারে। এবং প্রস্টেট ক্যান্সার কিন্তু ওল্ড, মানে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে যথেষ্ট দেখা যায় কিন্তু এখন। আরেকটি খুবই আছে, অনেক সময় এটাও ঘটে থাকে পরীক্ষায়, কিন্তু এইটা খুব আছে, ক্রিপ্টরকাইডিজম। ক্রিপ্টরকাইডিজম কি? টেস্টিস অ্যাকচুয়াল যে পেলভিক অবস্থান রয়েছে সেটা না হয়ে যদি উদর গহ্বরের মধ্যেই থেকে যায়, তখন তাকে বলা হয়, এটা একটা অবশ্যই অ্যাবনর্মালিটি, এই অ্যাবনর্মালিটি থেকে বলা হয় ক্রিপ্টরকাইডিজম। অবশ্যই এটা খুব ছোটবেলায় যখন দেখা যাচ্ছে শিশুদের, তখনই অস্ত্রোপচার করে, অর্থাৎ অপারেশন করে এটাকে কিন্তু আবার আউট অফ দ্য বডি করে নেওয়া যায়, তাতে কোনো সমস্যা হয় না, চিকিৎসার উপায় রয়েছে। হাইড্রোসিল, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। এক কথায় আসে, আমরা আগে শুক্রাশয়ের যে আবরণগুলো দেখেছি, টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া, তো এক্ষেত্রে শুক্রাশয়ের বা টেস্টিসের টিউনিকা ভ্যাজাইনালিসের মধ্যে যদি অতিরিক্ত তরল জমে যায়, তরল পদার্থ জমে যায়, তখন কি হবে? তখন টেস্টিস অত্যন্ত ফুলে যাবে স্বাভাবিক আকৃতির থেকেও, আর সেটা অত্যন্ত পেনফুল। এই অবস্থাটাকে বলা হয় হাইড্রোসিল। তারপরে দেখো ভেরিকোসিল, শুক্রাশয়ের রক্ত যেগুলো রয়েছে, রক্ত সংবহনকারী যে সমস্ত ভেনগুলি রয়েছে, অনেক সময় সেগুলি ভাঁজ হয়ে ফুলে ওঠে, এই ঘটনাকে বলা হয় ভেরিকোসিল। প্রস্টেট ক্যান্সার তো আমরা আগে একটু দেখেছি যে যখন অস্বাভাবিক স্থিত হয়ে যায় প্রস্টেট গ্ল্যান্ড, তখন কিন্তু সেটা বিনাইন টিউমার থেকে ক্রমশ সেটি ম্যালিগন্যান্সিতেও পরিণত হতে পারে, ম্যালিগন্যান্সি পর্যায়ে। এবং দেখা যায় আমরা ম্যালিগন্যান্সি মানে জানি মেটাস্টেসিস ঘটে, অর্থাৎ ম্যালিগন্যান্সি টিউমার যখন যে জায়গায় সে তৈরি হয়েছিল টিউমারটি, সেই জায়গা থেকে যখন দূরবর্তী স্থানে পৌঁছে, দেহের অন্যান্য অঙ্গে পৌঁছে, সেখানেও টিউমার সৃষ্টি করে, গৌণ টিউমার বা সেকেন্ডারি টিউমার। এই যে চলে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গায়, সেই ঘটনাটিকে বলা হয় ম্যালিগন্যান্সি মেটাস্টেসিস। তাহলে অনেক সময় দেখা যায় প্রস্টেট ক্যান্সারের এরকম একটা সিচুয়েশন হচ্ছে লাস্ট স্টেজে, শেষ পর্যায়ে, তখন পেলভিক বক্ষপিঞ্জর, আমাদের পেছন দিকে পেলভিকের ঠিক পেছনে যে অংশটা রয়েছে, সেখানে কিন্তু স্পাইনাল কর্ডের হাড়গুলোতেও সমস্যা দেখা দেয় এবং সেখানে যথেষ্ট ক্ষতিকর পরিস্থিতি তৈরি করতে পারে প্রস্টেট ক্যান্সার। তারপরে ইম্পর্টেন্সি রয়েছে একটা, আরেকটা রয়েছে দেখো এডিএম, অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি ইন এজিং মেলস, এটা হতেই পারে। তো এক কথা দেখে নিও, অসুবিধা নেই কিছু। তো এইরকম কতগুলি ইনগুইনাল হার্নিয়া রয়েছে। ইনগুইনাল ক্যানালের মধ্যে যে সমস্ত টিস্যুগুলি রয়েছে তারা যদি ধ্বংসপ্রাপ্ত হয়, তখন ইনগুইনাল ক্যানালে আটকে থাকে কিছু অংশ অবশ্যই, আর সেই অংশগুলি খুবই পেইনফুল হয়ে থাকে শরীরের পক্ষে, একে বলা হয় ইনগুইনাল হার্নিয়া। আরো কিছু পরিস্থিতি রয়েছে, যেমন জেনেটিক কিছু ত্রুটি হতে পারে। জেনেটিক ত্রুটি বা জেনেটিক ডিসঅর্ডার রয়েছে। জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখো অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, আমরা কিন্তু বলেছি অ্যান্ড্রোজেন হরমোন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার বা গৌণ যৌন লক্ষণ প্রকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। অনেকের ক্ষেত্রে এটা কিন্তু ইনসেনসিটিভিটি দেখা দিতে পারে। আমরা জানি XY ক্রোমোজোম দ্বারা পুরুষদের
ক্যারিওটাইপ বোঝানো হচ্ছে। তো এক্ষেত্রে দেখা যায় যে তারা, এটি অবশ্যই একটা জেনেটিক ডিসঅর্ডার, আর এক্ষেত্রে জিনগতভাবে XY হয়, কিন্তু তারা কিন্তু ফিমেলদের এক্সটার্নাল ফিচারের মতো দেখতে হয়। সাধারণত অ্যান্ড্রোজেনের হরমোনের ব্যবহারজনিত অক্ষমতার ফলে এটা ঘটে থাকে। আরেকটা রয়েছে ইন্টারসেক্সুয়ালিটি। যে সমস্ত ইন্ডিভিজুয়াল পার্সন জিনগত ডিজিজের কারণে মেল এবং ফিমেল এই দুটির মাঝখানের যে পর্যায়ে সেরকম অবস্থায় থাকে, সেটাকে ইন্টারসেক্সুয়ালিটি বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডিসঅর্ডার। এরপরে তো হরমোনাল যে কন্ট্রোল আমরা দেখতে পাচ্ছি যে একটা রিপ্রোডাকশনের ক্ষেত্রে হরমোনাল কন্ট্রোলটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মেল ইনফার্টিলিটি বা স্টেরিলিটি, সেটাও কিন্তু হাইপোথ্যালামাস এবং পিটুইটারিরও গুরুত্বপূর্ণ ভূমিকা। যদি তাদের ক্ষেত্রে কোনোভাবে এখানে হরমোন সিক্রেশনের কোনো ঘাটতি ঘটে বা ত্রুটি দেখা দেয়, অ্যান্ড্রোজেনের প্রতিরোধ দেখা দেয়, বা যে সমস্ত সেল থেকে ধরো লেডিক সেল রয়েছে যেখান থেকে টেস্টোস্টেরন ক্ষরিত হয়, তো লেডিক সেলেরও যদি কোনো ত্রুটি হয় গঠনগত দিক থেকে, সেক্ষেত্রেও কিন্তু পুরুষদের ক্ষেত্রে ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্ব দেখা যেতে পারে। বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি কথার মানে হচ্ছে স্পার্ম প্রোডাকশন না হওয়া, অর্থাৎ ফার্টিলাইজেশনের অংশগ্রহণ যারা করতে পারে না স্পার্ম প্রোডাকশন না হওয়ার জন্য। তো আমরা ওভারঅল দেখে নিচ্ছি। এটা দিয়ে আমাদের শেষ হলো আজকে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। পরের দিন অবশ্যই আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো। তাহলে তোমরা জননের বৈশিষ্ট্য দেখবে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তার প্রাইমারি সেকেন্ডারি সেক্স অর্গানগুলো দেখবে। অ্যানাটমি অফ টেস্টিস অবশ্যই পড়বে, সেখান থেকে আমি আগেও বলে দিয়েছি। তো সেমিনাল ভেসিকল, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ব্রেকি টেস্টিস, এদের কাজ কি, এদের অবস্থান কি, প্রোস্টেট গ্ল্যান্ড, কাউপার গ্ল্যান্ড, অবশ্যই কাজ, অবস্থান, এবং সবশেষে পুরুষ জননতন্ত্রের বা পুং জননতন্ত্রের কাজ বা ফাংশন, স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে শুক্রাণু তৈরি করা, যৌন হরমোন বা মেল সেক্স হরমোন তৈরি করা, এবং হরমোনাল কন্ট্রোলের ক্ষেত্রে হাইপোথ্যালামাসের ভূমিকা, অ্যান্টেরিয়র পিটুইটারি ভূমিকা, লেডিক সেল কোথায় থাকে তার কাজ, টেস্টোস্টেরনের কাজ কি, ইনহিবিন হরমোনের কাজ কি, ইনহিবিন হরমোনের কার্যকারিতা কি, এবং সবশেষে হরমোনাল কন্ট্রোলের পরে আমরা দেখব ডিসঅর্ডার অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে। যেগুলো বলেছি তাদের মধ্যে সব থেকে বেশি তোমরা গুরুত্ব দিয়ে অবশ্যই পড়বে বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি, ক্রিপ্টোটর্কিডিজম, হাইড্রোসিল, ভেরিকোসিল, প্রস্টেট ক্যান্সার, এডিএম, এবং আদার্স মেল ইনফার্টিলিটি, হরমোনাল ইমব্যালেন্স, লেডিক সেলের অ্যানাটমিক্যাল গঠনগত কোনো ত্রুটি, অ্যান্ড্রোজেনের ইনসেন্সিটিভিটি, এগুলোর দ্বারা গঠিত মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে গোলযোগ বা ডিসঅর্ডারগুলি রয়েছে সেগুলো একবার দেখবে, আর যেগুলো বললাম এগুলোর উপরে অবশ্যই একটু বেশি করে জোর দেবে। ওকে, তাহলে স্টুডেন্ট আজকে এ পর্যন্তই রইল। পরের দিন আমাদের পরের ক্লাসে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করব। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। ওকে, দেখা হবে পরের ক্লাসে।